আবার বিতর্কের কেন্দ্রে নন্দীগ্রাম। নন্দীগ্রামে আবার টেলিফোন কনভারসেশন ফাঁস, আর তাই নিয়ে নতুন বিতর্ক। নন্দীগ্রামে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নেই প্রতিদ্বন্দ্বিতায়, শুভেন্দু অধিকারী আছেন। কিন্তু তারপরেও নন্দীগ্রামের গুরুত্ব যে তৃণমূল কংগ্রেসের কাছে একটুও কমেনি, সেটা স্পষ্ট হয়েছে এই টেলিফোন কনভারসেশন থেকে। নন্দীগ্রাম এখনও তৃণমূল কংগ্রেসের গলার কাঁটা, কারণ ওই একটা অসাফল্য তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাফল্যের ওপরে বারবার উঠে যায় এবং বিজেপিও সেটাকেই ব্যবহার করে। তাই এবার নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারীকে হারানো যায়, তার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ করতে তৃণমূল কংগ্রেসের আপত্তি নেই। যে টেলিফোন কনভারসেশনের কথা আমি বলছি, সেই টেলিফোন কনভারসেশনের দুপ্রান্তে কারা ছিলেন? একদিকে ছিলেন নন্দীগ্রামে আইএসএফের প্রার্থী, আর অন্যদিকে ছিলেন ওখানকার স্থানীয় এক তৃণমূল নেতা। আইন বাঁচিয়ে একটা বিষয় স্পষ্ট করি যে এই কনভারসেশন এর জেনুইনিটি চেক করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা নিয়ে যদি বিতর্ক হয়, পরে কোনো আইনি লড়াই হয়, তাহলে নিঃসন্দেহে গোয়েন্দারা এটা খুঁজে দেখবেন। তবে আমার করেসপন্ডেন্ট এটা নিশ্চিত করেছে যে দুজন কথা বলছেন, একদিকে আইএসএফ প্রার্থী সাবে মিরাজ খান, অন্যদিকে তৃণমূল নেতা শেখ মনসুর, যিনি ওখানকার শামসাবাদের অঞ্চল সভাপতি। এরা দুজনেই নাকি স্বীকার করেছেন যে হ্যাঁ, টেলিফোনে এরকম কথা হয়েছিল। শেখ মনসুর আইএসএফের ওই প্রার্থীকে প্রস্তাব দিচ্ছেন তিনি যেন তৃণমূলের সঙ্গে চলে আসেন। কি বলছেন টেলিফোনে, কয়েক সেকেন্ড শুনুন। আর কিছু না, তুমি কিছু ভোট পাবে, এবার তোমার পার্সেন্টেজ দেখবে যে আমার পার্সেন্টেজ এত আমি পেয়েছি, এবার আগামী দিনে তোমার লক্ষ্য থাকবে যে আরো সেটাকে বাড়ানো, সেটা আলাদা কথা। কিন্তু মিরাক্কেল যে কিছু বলছো, মিরাক্কেল কিছু হবে না, না, হবে হবে হবে, আমি যতটুকু ধারণা হবে। তারপরে আমি তোমাকে বলিস না, আমি বলছি যে আমাদের দলের একদমই শীর্ষ নেতৃত্ব থেকে আমার কাছে এটা নির্দেশ, এটা আমি আমার ইচ্ছায় তোমার সঙ্গে কথা বলিনি। আমি তোমার সাথে আমার ইচ্ছে কথা যখন বলি, ভালো মন্দ বলি, মাস্টার ভালো আছে এটা ওটা এইসব, কিন্তু পার্টির যে নির্দেশ সেটা হচ্ছে উপর থেকে, যে কোনো প্রকারে তুমি তোমার যে দাবি আছে, কে আলরাজি খারাপ ব্যবহার করুক, কে মনসুর খারাপ ব্যবহার করুক, বা তোমার আরো কিছু দাবি থাকতে পারে, আমার এত লস হয়েছে, এত টাকা নষ্ট হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমার সম্মান যাইছে, যে বিভিন্ন দরবারে জর্জরিত, বিভিন্ন আরো সমস্যায় পড়ে আছো, বা আমি কোথায় করি ফারুকের সাথে একটা জায়গায় গন্ডগোল, বিভিন্ন যে তোমার সমস্যা আছে, এই টোটাল যা যা সমস্যা আছে, তার আর্থিক দিক থেকে শুরু করিয়া অন্যান্য সব দিকটা টোটাল আমাদের দল একদম উঁচু উপর থেকে এটাকে পুরো একদম নিষ্পত্তি করবে, এরকম একটা আমার কাছে একটা বার্তা আছে বলে আমি তোমার সাথে কথা বলছি। সেটা তুমি জাস্ট একবার আমাদের যে রাও সাহেব আছে আইপ্যাকের, তার সাথে একবার বসার ব্যবস্থা করো, অন্ধকারে যে কোনো গোপন জায়গায়, সেটা তোমার শ্বশুর বাড়ি হলে আরো ভালো, একদম গোপন জায়গা আছে, তো সেইটা একবার জাস্ট 10 মিনিট 15 মিনিট একটা বসো। আমি বলছি শোনো না, মতামত না হয়, তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়, না হবে, কোনো অসুবিধা নেই। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে নন্দীগ্রামে গত নির্বাচনের 21-এর নির্বাচনের আগেও এরকম একটি টেলিফোন কনভারসেশন, এবং সেখানে বিজেপি নেতা প্রলয় পাল তিনি ফোন পেয়েছিলেন, অপর প্রান্তে ছিলেন, যাকে সে বিতর্ক পুরনো, কিন্তু এটা নিয়ে বিতর্ক তখন হয়েছিল তুলনায় কম গুরুত্বপূর্ণ লোকেদের কনভারসেশন। কিন্তু একইভাবে আবার এই বিতর্ক সামনে এসেছে যে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে সাফল্য পাওয়ার জন্য নীতি নৈতিকতার কোনো রকম নিয়মকানুন মানছে না, তারা আইএসএফের যিনি প্রার্থী তাকে টোপ দিচ্ছেন। তবে এটা তো ঠিক যে যুদ্ধ এবং রাজনীতিতে সেই অর্থে কোনো নীতি নৈতিকতা চলে না। তাই যদি টোপ দেওয়া হয়, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, সব জায়গায় এর আগে হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এমনকি কংগ্রেসের একজন উপনির্বাচনে জিতে এলেন সাগরদিঘি থেকে, রাতারাতি তৃণমূল কংগ্রেসের হয়ে গেলেন। এসব তো দেখে আমাদের চোখ অভ্যস্ত হয়ে গেছে, এগুলো নিয়ে এখন আমরা খুব একটা অবাক হই না। কিন্তু আমি যেটার জন্য এই প্রসঙ্গটা তুললাম তা হলো, এটা অন্তত প্রমাণ করছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন না, কিন্তু তারপরেও নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ। এবং এই কনভারসেশন বলছে যে আইপ্যাক সক্রিয়, সেখানে যাতে শুভেন্দু অধিকারীকে একটা বড় চ্যালেঞ্জ দেওয়া যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওখান থেকে জিতে আসে, তার জন্য আইপ্যাক সক্রিয়। দেখুন, নন্দীগ্রামে আমি দেখলাম গত বছরে মুখ্যত তো প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী ছিল, যদিও সেখানে মীনাক্ষী খুব একটা দাঁত ফোটাতে পারেননি, কিন্তু সিপিএম, বিজেপি
আর টিএমসি, এই তিনজন প্রার্থী মূলত লড়াইতে ছিলেন। এছাড়া এসইউসিআই প্রার্থী ছিলেন, নির্দল বোধহয় একজন বা দুজন ছিলেন। এবারে নন্দীগ্রামে সব মিলিয়ে 11 জন প্রার্থী, মোট 11 জন, এবং এদের মধ্যে 6 জন সংখ্যালঘু প্রার্থী। ঠিক ধরেছেন, 6 জন সংখ্যালঘু প্রার্থীর মধ্যে 2 জনই নির্দল। মোট 3 জন নির্দল হিসেবে দাঁড়িয়েছেন ওই কেন্দ্রে, তার মধ্যে 2 জন সংখ্যালঘু। এছাড়া কংগ্রেসের যিনি প্রার্থী তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের। আর হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি, আমজনতা উন্নয়ন পার্টি এখন, সেই আমজনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এবং আইএসএফ সেকুলার ফ্রন্ট সেখানে প্রার্থী দিয়েছে এই সাবরে মিরাজ খান, তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ফলে এবারে নন্দীগ্রামের নির্বাচন বহুমুখী। নন্দীগ্রামের নির্বাচনে সংখ্যালঘু ভোটের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ ওখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ফলে সেখানে এতগুলো সংখ্যালঘু মুখ প্রার্থী তালিকায়, এবং আইএসএফ আবার আমজনতা উন্নয়ন পার্টি, এই দুপক্ষেরই প্রার্থী সেখানে গিয়ে দাঁড়িয়েছেন। ফলে সব মিলিয়ে সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা। আর সংখ্যালঘু ভোট ভাগ হওয়াটা তৃণমূল কংগ্রেসের জন্য খুব সুখবর নয়। তৃণমূল কংগ্রেসের এই সংখ্যালঘু ভোট ব্যাংকে এবারে ভাঙন ধরতে পারে, এবং এটাই তৃণমূল কংগ্রেসের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, সবথেকে দুশ্চিন্তা। এটা নিয়ে আগেও আমি বোধহয় আপনাদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু নন্দীগ্রামের এই ছবি স্পষ্ট করছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনের আগে খুব একটা নিশ্চিন্ত থাকতে পারছে না। আইএসএফ বিরাট কিছু সাফল্য গতবারের নির্বাচনে পায়নি, কিন্তু এবারে আইএসএফ এর পাশাপাশি ওই হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি, সেটাও একটা ফ্যাক্টর। তৃণমূল কংগ্রেসের নেতাদের তো রীতিমতো স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সাংবাদিক সম্মেলনে দেখাতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দাবি, এই গত কয়েকটা জনসভায় তিনি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ থেকে বারবার যেটা ফুটে বেরিয়েছে যে তিনি লড়ছেন এবার নির্বাচন কমিশনের সঙ্গেও। এর আগে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি কেন্দ্রে আসার পর সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করেছে। কিন্তু এবার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অভিযোগের তীর কমিশনের বিরুদ্ধে, এবং বিজেপি কমিশনকেও বিজেপির বি টিম হিসেবে নামিয়ে দিয়েছে। কমিশনের মূল কাজ পুরো ব্যাপারটা অর্গানাইজ করা, নির্বাচনটাকে নির্বিঘ্নে অর্গানাইজ করা। সেই কমিশন আইনত সাংবিধানিক দিক থেকে সম্পূর্ণ অধিকার কমিশনেরকে দেওয়া আছে নিরপেক্ষভাবে যারা নির্বাচন কন্ডাক্ট করবে। ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া অনেক দেশে এটা নিয়ে আলোচনা হয়। আপনারা জানেন প্রতিবেশী দেশ বাংলাদেশের আগে নির্বাচনের আগে বারবার এই প্রসঙ্গে উঠেছে যে পশ্চিমবঙ্গ নির্বাচনে অংশ নিচ্ছে, পশ্চিমবঙ্গের সরকার ডিফাঙ্ক্ট হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন। যখন সংসদীয় নির্বাচন হচ্ছে তখন সংসদীয় নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর কেন্দ্রীয় সরকারের হাতে প্রশাসনিক ক্ষমতা কমে যাচ্ছে, নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করছে। এই বিষয়টাকে এতদিন আমরা গর্ব করে বলতাম যে না, কোনো রাজনৈতিক দলের সরকারের হাতে থাকে না নির্বাচনে যাওয়ায় যখন কোনো একটা অঞ্চল বা গোটা দেশ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশনটাই এখন রাজনৈতিক দলের ইশারায় কাজ করছে, ফলে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের সমস্ত অ্যাক্টিভিটি। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের প্রচারের অংশ। তিনি এই বিষয়টাকে সামনে এনে মানুষের সামনে বলছেন যে আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, আমি রাজনৈতিকভাবে লড়াইটা লড়তে চাই, কিন্তু আমার বিরুদ্ধে বিজেপি যে লড়াইটা লড়ছে সেই লড়াইটা আনফেয়ার। নির্বাচন কমিশনকেও নেওয়া হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নেওয়া হয়েছে এই রাজ্যে ক্ষমতা দখল করার জন্য। বিজেপি তৃণমূল কংগ্রেসকে, যার পিছনে মানুষের সমর্থন আছে বলে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই তৃণমূল কংগ্রেসকে যেভাবেও হারাবে বলে একটা চক্রপুঞ্জে ঘিরে ফেলার চেষ্টা করছে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে। তার জন্য এসআইআর বলুন, হুমায়ুন কবিরকে টাকা দিয়ে ওই মসজিদ বানানোর জন্য সাহায্য করা বলুন, রাজ্য প্রশাসনের খোল নলচে বদলে দেওয়া বলুন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা বলুন, প্রত্যেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে। এগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে
ব্যবহার হচ্ছে। এবং সবশেষ যেটা তিনি বলতে শুরু করেছেন তা হলো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে প্রশাসন, রাজ্য প্রশাসনে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, এখন যারা প্রশাসন চালাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ রাখেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেছেন আমিও খবর পাই মাঝরাত্রিরে গ্রেপ্তারি শুরু হবে। এখন তিনি স্পষ্ট করেননি এই খবরটা কি সূত্রে পেয়েছেন এবং কোন শিবির থেকে পেয়েছেন, অর্থাৎ এই খবরটা কি নির্বাচন কমিশনের অন্দর থেকে তিনি পেয়েছেন, নাকি বিজেপির কোনো অন্দরমহল থেকে পেয়েছেন, নাকি রাজ্য প্রশাসন যার সঙ্গে এই মুহূর্তে তার দূরত্ব, যেখান থেকে তিনি আদৌ কোনো রকম সহযোগিতা পান না, সেই রাজ্য প্রশাসনের অন্দরমহল থেকে পেয়েছেন। শুধু এইটুকু বলেছেন যে তিনি খবরটা পেয়েছেন। এবং দেখুন, তিনি যখন এটা বলেছেন তারপর থেকে তো কিছু কিছু ঘটনাও ঘটেছে। আমি সল্টলেকের একজন কাউন্সিলর গ্রেপ্তার হওয়ার কথাটা নয় বাদ দিলাম, কিন্তু শুক্রবার সকাল থেকে দেবাশিস কুমারের বাড়িতে, পার্টি অফিসে যেভাবে ইনকাম ট্যাক্সের তল্লাশি, তার ও যথেষ্ট ঘনিষ্ঠ কুমার সাহা তার বাড়িতে তল্লাশি, এর আগে আপনারা জানেন সুজিত বসুকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকেছে, সুজিত বসু হাসপাতালে, মার্লিন গ্রুপের বিভিন্ন ফ্ল্যাট অফিসে ইডির তল্লাশি, এগুলো হচ্ছে। কিন্তু এটার একটা অন্য ব্যাখ্যা আমি আপনাদের সামনে রাখতে পারি, যে সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি আপনাদের বলেছিলাম যে অবৈধ টাকার লেনদেন বা অবৈধ যে কোনো বিষয়, অর্থাৎ নির্বাচনে ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত হতে পারে, সে অস্ত্র হোক, বোমা হোক, দামি ধাতু হোক, মাদক হোক, এই ব্যাপারটাকে আটকানোর জন্য নির্বাচন কমিশন সব এজেন্সিগুলোকে একসঙ্গে অ্যাক্টিভেটেড করেছে। সব, মানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স থেকে শুরু করে ইনকাম ট্যাক্স, ইডি, এমনকি আরবিআই। ফলে তাদের যে অ্যাক্টিভিটি তার অংশ কিনা এই তল্লাশি, এ বিতর্ক থাকবে। কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অভিযোগ, সেই রাজনৈতিক অভিযোগও থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারেও কুচবিহারের সভা থেকে এই একই কথা বলেছেন। আমাদের উপর অনেক অত্যাচার চলছে, জুলুম চলছে। আমি এরকম ইলেকশন কোনোদিনও দেখিনি যে গায়ের জোরে পশ্চিমবঙ্গ পুলিশকে সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে, মনে আছে আপনাদের শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় 4 জনকে হত্যা করেছিল, আমি তারপরে ছুটে এসেছিলাম। সেই সব করব ধান্দাবাজি, আর কত অত্যাচার, আর কত অনাচার, আর কত ব্যভিচার, আর কত স্বৈরাচার। এই বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলার মানুষ চায় মুক্তি। নির্বাচন কমিশন সম্ভবত এত কঠিন লড়াই অন্য কোনো রাজ্যে লড়ছে না। তৃণমূল কংগ্রেস এখানে নির্বাচন কমিশনকে যেরকম প্রতিপক্ষ হিসেবে দেখছে, নির্বাচন কমিশন সরাসরি তৃণমূল কংগ্রেসকে প্রতিপক্ষ হিসেবে ঘোষণা না করলেও এই রাজ্যে যাতে ভোট নির্বিঘ্নে হয় এবং কোনো রকম ম্যানিপুলেশন না থাকে তার জন্য যে স্টেপগুলো নিচ্ছেন, তার অনেক স্টেপই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং একটা জিনিস খুব স্পষ্ট, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই যে পদক্ষেপগুলো, এটাকে আমরা কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছি, যে রাজ্য প্রশাসনটা তৃণমূল কংগ্রেস সরকারটা চালাতো, নির্বাচন কমিশন মনে করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাদের রাখা হয়েছে অফিসার হিসেবে তারা তৃণমূল কংগ্রেসের অনুগত। ফলে অদ্ভুত রকম চেঞ্জ, এত বড় মাপের চেঞ্জ কোথাও কখনো কোনো নির্বাচনে পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে স্বাধীন ভারতের ইতিহাসে বোধহয় নেই, এমনভাবে সমস্ত অফিসার চেঞ্জ করা হয়েছে। ন্যাচারালি এটা তৃণমূল কংগ্রেস খুশি হয়নি, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব খুশি হয়নি। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে একজন ডেপুটি ইলেকটোরাল অফিসার নির্বাচন কমিশনের দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ নির্বাচন কমিশন মনে করেছে যে তিনি রাজ্যের যে সরকারি দল ছিল তাদেরকে তথ্য সরবরাহ করছেন। সরাসরি এই অভিযোগ না করা হলেও কোনো একটা কারণ তো ছিল নিশ্চয়ই তাকে অপসারণের। কিন্তু এত কিছুর পরেও নির্বাচন কমিশন কি বিভিন্ন জায়গা থেকে তথ্য ফাঁস হচ্ছে? আমি এই জন্য বলছি যে কদিন আগে আপনারা জানেন, অনেকেই হয়তো এই খবর পেয়েছেন, যে নির্বাচন কমিশনের ডেটাবেস থেকে ফাঁস হয়ে গিয়েছিল প্রথম পর্যায়ের নির্বাচনে যে বেশ একটা বিস্তীর্ণ এলাকায় কোথায় কোন নির্বাচনী বুথে কে প্রিসাইডিং অফিসার হিসেবে যাবেন,
কারা কারা পোলিং অফিসার হিসেবে যাবেন, তাদের পরিচয়, বাড়ির ঠিকানা, এমনকি ফোন নাম্বার পর্যন্ত। এবং এটা জানাজানি হয়েছিল কারণ বিষয়টা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছিল। নির্বাচন কমিশন এই তথ্য ঠিক না ভুলে বিতর্কে না গিয়ে অন্তত এটুকু তারা বলেছিল যে এই ধরনের তথ্য কিভাবে প্রকাশ্যে এলো আমরা জানি না, আমাদের দেখতে হবে, এবং এটা ঠিক হয়নি। নির্বাচন কমিশন প্রকারান্তরে বোধহয় এইভাবেই স্বীকার করে নিয়েছিল যে এই তথ্য পুরোপুরি ভুল না। এবার ধরুন কোনো একটা পার্টিকুলার অঞ্চলের কোনো একটা পার্টিকুলার বুথে কে প্রিসাইডিং অফিসার হয়ে যাবেন, কারা পোলিং অফিসার হয়ে যাবেন, তাদের পরিচয়, বাড়ির ঠিকানা, ফোন নাম্বার যদি আগে থেকেই ফাঁস হয়ে যায় এবং রাজনৈতিক দল জেনে যায়, তাহলে ওই বুথে ভোট প্রভাবিত করা অনেক বেশি সহজ। ওই কর্মীদের, ভোট কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করা, ভয় দেখানো বলুন, ঘুষ দেওয়ার চেষ্টা করা বলুন, যে কোনোভাবেই হোক, তাদের যদি আগে থেকেই খোঁজ পেয়ে যাওয়া যায় এবং তারা কোথায় থাকেন, তাদের পরিচয় কি, ফলে তারা শুধু নন, তাদের পরিবারও এক্সপোজড গোটা রাজ্যের মানুষের সামনে, রাজনৈতিক দলগুলোর সামনে। এটা একটা বিরাট বড় লুপ হোলস। যদি নির্বাচন কমিশনের ডেটাবেস থেকে এই তথ্য বেরিয়ে এসে থাকে, নির্বাচন কমিশন চেষ্টা করছে নিশ্ছিদ্র করার তাদের দুর্গ, কিন্তু কোথাও একটা নির্বাচন কমিশনও বড় চাপে আছে। এই যে নির্বাচনী লড়াই আমরা এবারে দেখছি, এই নির্বাচনী লড়াই শুধু রাজনৈতিক লড়াই নয়, এ এক প্যাঁচ পাল্টা প্যাঁচ, চাপ পাল্টা চাপের লড়াই। যারা রাজনীতি নিয়ে পড়াশুনো করেন, গবেষণা করেন, তাদের জন্য নিঃসন্দেহে এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনেক নতুন রসদ সামনে নিয়ে আসছে।